তারপরে নির্ধারণ হবে স্পেনের প্রতিপক্ষ। এর মধ্যে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ফুটবলের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে। অন্যদিকে দীর্ঘ ৬০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ফুটবল ছুঁতে মরিয়া ইংল্যান্ড। আজকের আলোচনায় যা থাকছে: দুই দলের বিশ্বকাপ যাত্রা, সম্ভাব্য একাদশ, কৌশলগত লড়াই, গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ম্যাচের টার্নিং পয়েন্ট এবং শেষ পর্যন্ত আমাদের ম্যাচ প্রেডিকশন। আর এই পুরো আলোচনা আরো সমৃদ্ধ করতে আজ আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন বরাবরের মতোই ক্রীড়া বিশ্লেষক স্যার দীপক কুমার। স্যার, কেএস টিভিতে আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ আমাকে অতিথি হিসাবে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনার দর্শককেও ধন্যবাদ। ধন্যবাদ স্যার। চলুন শুরু করা যাক। প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করি। অনেকেই বলতেছে এই ম্যাচটা ফাইনালের আগেরই ফাইনাল, কেন? দেখেন, আর্জেন্টিনা এবং ইংল্যান্ড দুই দলের মধ্যেই রয়েছে মাঠে এবং মাঠের বাইরে অতি সুখকর কোনো ইতিহাস নয়। সেটা কিভাবে? সেটা হলো 1966 সালে যখন আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মুখোমুখি হয়। ওই ম্যাচে বিশ্বকাপ ফুটবল 1966-তে আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্টনি কে লাল কার্ড দেখানো হয় এবং সে স্বভাবতই সে ছিল আর্জেন্টাইন এবং সে ছিল রেফারি ছিল জার্মান ভাষায়। বুঝতে পারেনি, এটা নিয়ে একটা দীর্ঘক্ষণ একটা সমস্যা তৈরি হয়। তারপরে চলে আসেন 1986 সাল। 86 সালের পূর্বে ফকল্যান্ড যুদ্ধ হয় 4 বছর আগে। ওই ফকল্যান্ড যুদ্ধের পরেই এই ম্যাচটা গড়ায়, মাঠে ম্যাচটা গড়ায় ফুটবল বিশ্বকাপ। সেই ম্যাচে তো আবার একটা বিশেষ আছে, হ্যান্ড অফ গড হিসাবে ম্যারাডোনার। ওই ম্যাচটা আর্জেন্টিনা হাত দিয়ে গোল করেছিল। ওই ম্যাচটা অবশ্য আর্জেন্টিনা জিতে 2-1। তারপরে হাত দিয়ে গোল করার পরেও কিন্তু আরেকটা গোল করছে ম্যারাডোনা, যেটাকে গোল অফ দ্য সেঞ্চুরি বলে। হ্যাঁ, ম্যারাডোনার একক কীর্তিতে সেই গোলটা হয়েছে। কিন্তু আমি বলবো, যেহেতু একটা ম্যাচে একটা বিতর্কিত একটা ঘটনা ঘটে, সেখানে পরে আরেকটা সৌন্দর্য ওটা ম্লান হয়ে যায় আমার মতে। বর্তমান যে বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় যে বিভিন্ন ধরনের সিসি করে। তারপরে 1998 সাল ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হয়। সেই ম্যাচে ডেভিড বেকহাম ইংল্যান্ডের লাল কার্ড দেখানো হয়। যেই ডেভিড বেকহাম 2002 সালে আবার জয়ের নায়ক হয়। তো এখানে দেখা যাচ্ছে যে তাদের যে মাঠের বাইরে লড়াই, যে ফকল্যান্ড যুদ্ধ, তারপরে এই দুই দেশের সাথে একটা আন্তরিকতার অভাব, আর মাঠের ভিতরে লাল কার্ডের একটা সমস্যা আছে, যে কোনো একটা ম্যাচে লাল কার্ড হয়ে যাচ্ছে। তো এখানেই বিষয়টা একটা তিক্ত অভিজ্ঞতা যে ইংল্যান্ড আর আর্জেন্টিনার ম্যাচটা নিয়ে। তো সেই হিসাবেই যে ফাইনালের আগেই ফাইনাল বলা হয়। দর্শক, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার এই ম্যাচটা শুধু ফুটবল ম্যাচই নয়, এটি ইতিহাস, বিতর্ক, প্রতিশোধ, আবেগ আর বহু স্মরণীয় মুহূর্তের গল্প। 1966, 1986, 1998, 2002 সালের এই অধ্যায়গুলার আজকের সেমিফাইনালকে, এই অধ্যায়গুলো আরো বিশেষ করে তুলেছে আজকের সেমিফাইনালটাকে। দেখে নেওয়া যাক বিশ্বকাপে আর্জেন্টিনা
বনাম ইংল্যান্ডের মুখোমুখি অবস্থানগুলি। 1962 সালে প্রথম মুখোমুখি হয়, ইংল্যান্ড 3-1 গোলে জয়লাভ করে। 1966 সালে বিশ্বকাপে ইংল্যান্ড 1-0 গোলে জয়লাভ করে। 1986 সালে সেই ম্যারাডোনার হ্যান্ড অফ গড গোল এবং গোল অফ দ্য সেঞ্চুরি, এই দুইটার বদলতেই আর্জেন্টিনা 2-1 জয়লাভ করে। 1998 সালে ডেভিড বেকহাম লাল কার্ড হজম করার পরেও 10 জন দলে পরিণত হওয়ার পরেও 2-2 সমতায়, তারপরে টাইব্রেকারে ম্যাচটা আর্জেন্টিনা জিতে নেয়। 2002 সালে ইংল্যান্ড আবার সেই ডেভিড বেকহামের গোলে 1-0 গোলে জয়লাভ করে। এবার বিশ্বকাপে দুই দলের যাত্রাটা কেমন ছিল? কোন দল বেশি ধারাবাহিক ছিল বলে আপনার মনে হয়? আমি বলবো দুই দলেই ধারাবাহিক, যার দুই দলের ভেতরে আর্জেন্টিনা অপরাজিত এখন পর্যন্ত। ওইদিকে ইংল্যান্ড অবশ্য একটা ম্যাচ ড্র হয়েছে ঘানার সাথে। তাছাড়া দুই দলেই 6টা করে ম্যাচ খেলেছে। 6টা ম্যাচের ভেতরে ইংল্যান্ড 5টা ম্যাচ জিতছে, একটা ড্র হয়েছে। আর আর্জেন্টিনা 6টা ম্যাচে জয়ী হয়েছে। এই 6টা ম্যাচে তারা 17টা গোল করেছে এবং অবশ্য ইংল্যান্ড করেছে 13টা। আর দুই দলের মধ্যে ইংল্যান্ড 6টা গোল হজম করেছে আর আর্জেন্টিনা 5টা গোল হজম করেছে। আর সবচেয়ে বড় বিষয়, দুই দলেই দারুণ ছন্দে আছে। এইদিকে আর্জেন্টিনা মেসির নেতৃত্বে, ওইদিকে ইংল্যান্ড জুড বেলিংহাম, সাকা এবং হ্যারি কেনের আক্রমণ ভাগের নেতৃত্বে। থ্যাংক ইউ। যদি বলি আজকের ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ কোথায় হতে পারে? অবভিয়াসলি মিডফিল্ডের নিয়ন্ত্রণ যাদের হাতে থাকবে তারা এই ম্যাচে নিয়ন্ত্রণ করবে। কারণ গতকালকে যে ম্যাচটা, সেই ম্যাচে আপনারা দেখেছেন প্রথম সেমিফাইনাল, যেটা স্পেন এবং ফ্রান্সের সাথে। তো আমি দেখলাম যেই ফ্রান্স একটা কি অবস্থায়, উড়ন্ত অবস্থায় মানে শুরু করছিল, তাকে মানে মাটিতে নামায় আনতে তাদের 90 মিনিটেই যথেষ্ট স্পেনের পক্ষে। যে তাদের যে সৌন্দর্য, স্পেনের যে টিকে থাকা ফুটবল, সেই ফুটবলের কাছেই আমি বলবো কালকে ফ্রান্স হেরে গেছে। আজকের একাদশ নিয়ে আপনি কি বলবেন? ফরমেশনটা কি রকম হতে পারে? দেখেন, আর্জেন্টিনা এই পর্যন্ত যে ম্যাচ খেলেছে তাদের ভেতরে কোনো ইনজুরি নেই। তো আর তারা যেই ম্যাচ যেভাবে জয় লাভ করতেছে, যে 4-3-3 ফরমেশনে, ওই ফরমেশনটাই থাকবে, অপরিবর্তিত ফরমেশন। আর ইংল্যান্ডের যে ফরমেশন যারা স্বাচ্ছন্দ্য বোধ করে, 4-2-3-1, আমি মনে করি হ্যারি কেনের ফরওয়ার্ডের নেতৃত্বে এটা ওই ফরমেশনেই তারা খেলবে। এদিক দিয়ে যদি বলি তাহলে ইংল্যান্ডের বড় শক্তি জায়গাটা কোথায়? ইংল্যান্ডের বড় শক্তি হলো তারা দ্রুত বক্সে ঢুকে যায়, আগ্রাসী মনোভাব, দ্রুত আক্রমণ, তাদের শারীরিক সক্ষমতাও বেশি। এটাই ইংল্যান্ডের সবচেয়ে বড় শক্তি। আর আর্জেন্টিনার বড় শক্তি? আর্জেন্টিনা বড় শক্তি তারা বলের দখল, মাঝমাঠ নিয়ন্ত্রণ, তাদের যে নান্দনিক ফুটবল খেলে এবং সবচেয়ে বিশ্বসেরা যে এখন গোল্ডেন বুটে এগিয়ে আছে। এবং গোল্ডেন বুট, আমি মনে করি গোল্ডেন বুট মেসির দখলেই থাকবে। কারণ তার প্রতিপক্ষ যে ছিল এমবাপে, গত ম্যাচে তারা বিদায় নেওয়াতে তার সেই মেসির গোল্ডেন বুটের যাত্রাটা সুগম হয়েছে এবং আমি মনে করি গোল্ডেন বুট মেসির দখলেই থাকবে। তো মেসির নেতৃত্বে এখানে কম্প্রোমাইজ হবে না। যদি দেখি সংক্ষেপে প্লেয়ারদের ব্যাটল, তাহলে হ্যারি কেনের সাথে কার ব্যাটলটা হতে পারে? হ্যারি কেনের সাথে রোমেরো।
লিওনেল মেসির সাথে, জুড বেলিংহাম। ডেকল্যান রাইসের সাথে, ডেকল্যান রাইসের সাথে এনজো ফার্নান্দেজ, যে দুর্দান্ত ফর্মে আছে, চেলসির যে নেতৃত্ব দিয়ে আসছে, চেলসির অধিনায়ক হিসেবে এনজো ফার্নান্দেজ আছে। এনজো ফার্নান্দেজ আছে। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি ফ্যাক্টর যদি বলতে বলি, পাঁচটি ফ্যাক্টর বলতে বোঝাচ্ছে যে এই বিশ্বকাপ যেভাবে শুরু হয়েছে, যে নানান কৌতূহলের মাঝে, যে রেফারি বিতর্ক, যদি রেফারির ওইরকম কোনো মানে এইরকম একটা টাফ কল নিতে হবে, ওই টাফ কলে যদি যে কোনো একজন দলের পক্ষে যায়, তাহলে আমি বলবো রেফারির টাফ কল। আর যদি আকস্মিক পেনাল্টি পেয়ে যায় এইটা, তারপরে প্রথম যারা গোল করবে এবং মিডফিল্ড যারা নিয়ন্ত্রণ করবে, এবং শেষ 20-25 মিনিট যাদের আত্মবিশ্বাস বেশি থাকবে এবং বলের দখল থেকে শুরু করে আক্রমণ যাদের ভালো থাকবে। এখন আসি, এক কথায় উত্তর দিবেন। সেরা গোলরক্ষক? অবশ্যই আর্জেন্টিনার বাজ পাখি খ্যাত এমি মার্টিনেজ। সেরা রক্ষণ? সেরা রক্ষণ আর্জেন্টিনা। সেরা মিডফিল্ড? সেরা মিডফিল্ড তাও আর্জেন্টিনায়।